বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আমি এসেছি। এই এতদিন প্রথম পত্র নিয়ে তোমাদের ক্লাস প্রচারিত হয়েছে, দ্বিতীয় পত্র থেকে তোমরা অনেক দিন দূরে আছো, তাই দ্বিতীয় পত্রগুলো একটু মনে করে দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। প্রথম পত্রের পাশাপাশি তোমরা কিন্তু এই যে দ্বিতীয় পত্রের যে সিলেবাস আমাদের শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু একটু মাঝে মাঝে দেখো। প্রথম পত্রও দেখবা, প্রথম পত্রও শেষ হয়ে গেছে, রিভিশন চলছে। এই দুটো পত্রই কিন্তু তোমরা ঠিক মতো পড়বা, তা নাহলে একটা রেখে দিয়ে আরেকটাই যদি সবসময় পড়ো মনে থাকবে না। হ্যাঁ, কাজ মাঝে মাঝে একটু ঝালাই করে নিও। সেকেন্ড পেপারে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, প্রথম অধ্যায় থেকে তো সব কিছু নেই, এর আগে তো আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায় রয়েছে। তো এগুলো তো সব তোমাদের কয়েকবার পড়ানো হয়েছে। দশম অধ্যায় তো কয়েকবার হয়ে গেছে, সেই যখন আমরা ক্লাস রুমে ক্লাস নিতাম শ্রেণীকক্ষে, তখনই কিন্তু আমাদের এই সিলেবাসগুলো শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ অধ্যায়ে সেই সংবিধান, তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্বসমূহ, সব ব্যক্তিত্ব তো তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে নেই। যেগুলো আছে আমি তো আগেই তোমাদের জানিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা পড়বে। মনে আছে তো না, যে নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ, তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারপরে হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এগুলো তো সবই তোমাদের খুব ভালো করে পড়া হয়েছে। আশা করি আর কোনো সমস্যা তোমাদের নেই। সরি। দ্বিতীয় অধ্যায়েও তো আমরা খুব ভালোভাবে পড়েছি। বাংলাদেশের রাজনীতি, সেই ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হলো তখন থেকে বাংলাদেশের সংবিধান, তারপরে সংবিধান সংশোধন পদ্ধতি, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি। প্রথম অধ্যায়েও যে 35 সালে ভারত শাসন আইন, 37 সালে নির্বাচন, 40 সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য, দ্বিজাতি তত্ত্ব, তারপরে কিউস প্রস্তাব, মন্ত্রী মিশন পরিকল্পনা, 46 সালে নির্বাচন, 47 সালে ভারত শাসন আইন, এগুলো সবই কিন্তু আমাদের খুব ভালো করে পড়া হয়েছে। আশা করি আল্লাহর রহমতে তোমাদের আর কোনো জায়গায় কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। অনেকবার কিন্তু আমরা পড়েছি। আজকে তোমাদের এই জিনিসগুলো একটু স্মরণ করিয়ে দেওয়া, যে পড়া থেকে দূরে থেকো না। শিক্ষার্থীরা দেখো, এখন যে অবস্থা দেশে, যে করোনার যে ঊর্ধ্বগতি আবার শুরু হয়েছে বেশ কিছুদিন যাবৎ, এই দ্বিতীয় ঢেউ, আবার কখন তৃতীয় ঢেউ আরও আসে আমরা জানি না। সেই জন্য তোমাদেরকে কিন্তু আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না, আমাদেরও ভালো লাগছে না এইভাবে অনলাইনে ক্লাস নিতে। কিন্তু কি করব, এই পরিস্থিতি আমাদেরকে এই অবস্থায় ফেলেছে। এখন অনলাইন ছাড়া কিন্তু আর কোনো বিকল্প পথ আমাদের হাতে নেই। এই কারণেই সরকার অনলাইনে ক্লাসসমূহ প্রচারের ব্যবস্থা করেছেন। তা শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইনের ক্লাসসমূহ, প্রতিটি সাবজেক্টেরই ক্লাসসমূহ খুব মনোযোগ দেখবে। তোমরা হয়তো মনে করেছো সিলেবাস শেষ, কেন আর করব না, তা করো না। যদি তোমরা ক্লাসগুলো করবা, দেখবা ক্লাস করলেই পড়া হয়ে যাচ্ছে, পড়াগুলো মনে পড়ে যাচ্ছে। এরপরে যদি তোমরা একবার দুবার একটু রিডিং করো, তখন আর কোনো বাধা থাকবে না। তাই যখনই ক্লাস হয়, তোমাদের যার যা সাবজেক্ট আছে, রুটিন অনুযায়ী ক্লাসগুলো তোমরা অবশ্যই করো। এরপরও যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, যে কোনো সাবজেক্টে, সংশ্লিষ্ট শিক্ষককে তোমরা সে ব্যাপারে অবগত করবে। আমাকে তো অবশ্যই জানাবে। আমার সাবজেক্টে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে অবগত করবে। আমি তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই পড়াশোনা করছো,
কারণ যে কোনো সময় হয়তো তোমাদের পরীক্ষার কথা ঘোষণা হয়ে যাবে, আমরা জানি না আল্লাহ এখন কবে আমাদের ভাগ্যে কি করবেন। কাজেই সম্পূর্ণ এখন আল্লাহর উপরে নির্ভরশীল। করোনা যদি একটু ভালোর দিকে যায়, যদি নিম্নমুখী হয়ে যায়, তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা শ্রেণীকক্ষে ফিরতে পারবো। কাজেই শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো করে বাসায় পড়ো। এই যে পৌরনীতি দ্বিতীয় পত্রটা আমরা অনেকদিন আগে শেষ করেছি, মাঝে আবার প্রথম পত্র শুরু হয়ে গেল, প্রথম পত্রই চলছে। আমি আজকে তোমাদের একটু এই বিষয়গুলো ঝালাই করার জন্য, একটু মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি। তা শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস, এখন তো তোমাদের খুব অল্প সিলেবাস, এগুলো তো সব পড়া। প্রথম অধ্যায়ে দেখো কত কিছু ছিল, কিন্তু এখন সংক্ষিপ্ত সিলেবাসে সব কিছু নেই, অনেক অল্প। কাজেই তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু আজকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি, তাহলে দ্বিতীয় পত্রের একটা বিষয় নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, আমাদের সকলেরই দরকার বাংলাদেশের নাগরিক হিসেবে। তারপরও আমি যেহেতু আজকে দ্বিতীয় পত্র, তাই দ্বিতীয় পত্র নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করছি। চতুর্থ অধ্যায়ের সংবিধান নিয়ে। হ্যাঁ, এই সংবিধানটা তোমাদেরকে আমি আরেকটু মনে করিয়ে দিই যে আজকে আমরা একটু সংবিধান নিয়ে আলোচনা করবো। একটু চারটা দেখে নিই আমরা কি আছে। অধ্যায় কি আমাদের? চতুর্থ, তাই না? অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়। আমরা কোন অধ্যায় পড়াশোনা করছি? চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। আর পত্র হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র। বাংলাদেশের সংবিধান হচ্ছে আমাদের আজকে, আমরা যতটুকু পারি এই বিষয়ে আলোচনা করব। সংবিধান কি? হ্যাঁ, সংবিধান কি? একটি দেশ সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয়, সুষ্ঠু সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয়, তাহলে কি কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনের মাধ্যমে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। এই ধরো, এই যে তোমরা অনলাইনের ক্লাসগুলো করছো, এই জন্য কি আছে, তোমাদের রুটিন আছে না? হ্যাঁ, যেমন কি আজকে তোমাদের পৌরনীতি ক্লাস আছে, এর সাথে হয়তো আরও ক্লাস আছে, এরকম একবারে এক একটা ক্লাস রয়েছে রুটিনে। সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা সেই সাবজেক্টগুলো ক্লাস করছো। যদি রুটিনটা না থাকতো তাহলে কি হতো, তোমরা এসে বসলা হয়তো বাংলা ক্লাস, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে যেখানে তোমাদের হয়তো সমাজকর্ম হওয়ার কথা সেখানে চলে আসলো গার্হস্থ্য অর্থনীতি, যেখানে পৌরনীতি হওয়ার কথা সেখানে চলে আসলো ইতিহাস। এইরকম ওলট পালট হলে তোমরাও কোনো মজা পেত না, আমরাও ক্লাস নিয়ে কোনো আনন্দ পেতাম না, সেই সাথে কিন্তু একটা হজবরল হয়ে যেত, তাই না? ক্লাসের কোনো ইন্টারেস্ট আর থাকতো না। সুন্দরভাবে এই ক্লাসগুলো নেওয়া হয়তো আমাদের পক্ষেও সম্ভব হতো না, আবার তোমাদের পক্ষে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতেও ভালো লাগতো না। সেই জন্য কি আছে, রুটিন আছে, যাতে ডিসিপ্লিনটা বজায় থাকে, সুন্দরভাবে এই ক্লাসগুলো কার্যক্রম পরিচালনা করা যায়। ঠিক সেই রকম একটি রাষ্ট্রকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে রাষ্ট্রের কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুনের সমষ্টিকেই বলা হয় সংবিধান। যেমনি তোমাদের ক্লাস সুষ্ঠুভাবে করার জন্য সেই ক্লাসরুমের সমষ্টিটাকে কি বলি? রুটিন, তাই না? ঠিক এইরকম একটি রাষ্ট্রকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে তার সমষ্টিকেই বলা হয় সংবিধান। তাহলে সংবিধানকে আমরা বুঝেছি, আর সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের স্বরূপটা কিন্তু বুঝতে পারা যায়, অর্থাৎ রাষ্ট্রটা কোন প্রকৃতির। ধরো, রাষ্ট্রটা কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার, না রাষ্ট্রপতি শাসিত সরকার, নাকি এককেন্দ্রিক সরকার, নাকি যুক্তরাষ্ট্রীয় সরকার, এই সব কিছু কিন্তু আমরা সংবিধানের দিকে তাকালেই বুঝতে পারি যে এই রাষ্ট্রের স্বরূপটা কোন ধরনের। সেই জন্যে সংবিধানকে কিন্তু রাষ্ট্রের দর্পণও বলা হয়ে থাকে। দর্পণ মানে কি? আয়না, তাই না? আয়নার মধ্যে আমরা কি দেখি? আমাদের নিজের প্রতিচ্ছবি। এখন আমি যদি আয়নায় আমার মুখটা দেখি তাহলে কি দেখবো? আমি আমার নিজেকেই দেখবো। তুমি যদি আয়নায় নিজেকে দেখো তাহলে কি তোমার ছবিটা আসবে না? তোমার প্রতিচ্ছবিটাই ওই দর্পণের মধ্যে, আয়নার আরেকটা কি আমরা দর্পণ বলি না, দর্পণের মধ্যে চলে আসবে।
ঠিক এরকম সংবিধানের মাধ্যমে কিন্তু রাষ্ট্রটা কি প্রকৃতি, তার স্বরূপটা কি, সেটা বোঝা যায়। এই কারণে কিন্তু সংবিধানকে রাষ্ট্রের দর্পণও বলা হয়ে থাকে। যাই হোক, সংবিধান কি আমরা সে বিষয়ে জানতে পারলাম। এখন আমরা এই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু একটা নিজস্ব সংবিধান রয়েছে। সংবিধান ছাড়া তো কোনো রাষ্ট্রই সঠিকভাবে পরিচালিত হতে পারবে না। সেই জন্য আমাদেরও একটা সংবিধান আছে বাংলাদেশে, তাই না? এই বাংলাদেশের সংবিধানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা এই সংবিধানটা যে আমরা কি করে প্রণয়ন করলাম, নিশ্চয়ই এর কিছু ইতিহাস আছে, সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হলো। যখন দেশটা স্বাধীন হলো সেই সময় কি আমাদের নিজস্ব কোনো সংবিধান ছিল? ছিল না। এরকম যখনই কোনো দেশ স্বাধীনতা লাভ করে তাদের নিজস্ব কিন্তু সংবিধান ওই মুহূর্তে থাকে না, তাদেরকে তৈরি করে নিতে হয়, সংবিধান প্রণয়ন করতে হয়। ঠিক এরকম আমরাও আমাদের দেশের সংবিধানটাকে প্রণয়ন করেছি। কিভাবে করলাম? দেশ স্বাধীনতার পর 1971-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে 72-এর 10 জানুয়ারি দেশে ফিরে আসলেন। এই যে মুক্তিযুদ্ধ চললো তখন কোন সরকারের অধীনে? বিপ্লবী সরকার, তাই না? অস্থায়ী যে বিপ্লবী সরকার ছিল তার দ্বারাই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছে। তাহলে যে দেশ স্বাধীন, তখন কে আমাদের রাষ্ট্রপ্রধান? বঙ্গবন্ধুই কিন্তু রাষ্ট্রপ্রধান হয়ে রয়েছেন। তো বঙ্গবন্ধু আসার পর তিনি কি করলেন? 10 তারিখে আসলেন, 11 তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। হ্যাঁ, 11 তারিখ, দেখো 11ই জানুয়ারি তারিখে এটাকে জারি করে। কত দ্রুত হচ্ছে, নাহলে তো উপায় নেই, আমাদের দেশটাকে তো চালাতে হবে, তাই না? এটা জারি করলেন যে অস্থায়ী সংবিধানের মাধ্যমে এখন দেশটা পরিচালিত হচ্ছে। শুধু তাই না, তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার, বিপ্লবী সরকারটা কি ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল না। রাষ্ট্রপতি ছিলেন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এই ইয়ের মাধ্যমে, অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার পদ্ধতিও কিন্তু পরিবর্তন করা হলো। রাষ্ট্রপতির জায়গায় মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করা হলো। এখন গণপরিষদ, আইনসভা লাগবে, তাই না? আমাদের তো তখন কোনো নির্বাচন হয়নি, সংবিধান তৈরি হয়নি, কিসের ভিত্তিতে নির্বাচন হবে? সেই জন্যে ওই যে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, যেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে সেই 6 দফা ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়ী হয়েছিল, সেই 70 সালের নির্বাচনের পরে তো 71 সালে স্বাধীনতা জোর ওরা ক্ষমতা দিচ্ছে না, বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিচ্ছে না, কত টালবাহানা, শেষ পর্যন্ত স্বাধীনতার ঘোষণা আসলো এবং মুক্তিযুদ্ধ শুরু হয়ে দেশ স্বাধীন হলো। এই যে 70 সালে পূর্ব পাকিস্তানের জন্য সংরক্ষিত আসন ছিল 169টি, আর প্রাদেশিক পরিষদে ছিল 300টি। এই 469টি আসন ছিল পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত। তাহলে এখান থেকে সদস্য নির্বাচিত হয়েছিল কতজন? 469 জন। এই যেহেতু আমাদের তখন নিজস্ব কোনো আইনসভা নেই, তাই গণপরিষদ গঠনের জন্য গণপরিষদ অধ্যাদেশ জারি করা হলো কবে? এই 72-এর 10 এপ্রিল। 10 এপ্রিল না, সরি ভুল বললাম, 23 মার্চ। হ্যাঁ, মার্চের 23 তারিখ গণপরিষদ অধ্যাদেশ জারি করা হলো। বলা হলো যে এই 70 সালের নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের পূর্ব পাকিস্তান থেকে যারা নির্বাচিত হয়েছিলেন সেই সদস্যদের নিয়ে এই গণপরিষদটা গঠন করা হবে। কারণ আমাদের তো নিজস্ব তখন কোনো গণপরিষদ নেই, পার্লামেন্ট নেই। গণপরিষদ কেন বলছি? পাকিস্তানের পার্লামেন্টের আইনসভার নাম ছিল গণপরিষদ পরিষদ, আর আমাদের এখন বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। কিন্তু এটা তো পরে নামকরণ করা হয়েছে, আমাদের ওই মুহূর্তে তো নিজস্ব কোনো আইনসভা ছিল না, সংবিধানই রচনা হয়নি, কোনো ইলেকশন হয়নি। ঠিক সেরকম ওই গণপরিষদই ওই 469 জন সদস্য। কিন্তু দেখা গেল কি এই 469 জন সদস্যের মধ্যে অনেকে যুদ্ধের সময় মারা গেছেন, কেউ হয়তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, কেউ পাকিস্তানের পক্ষ নিয়েছে, তাদেরকে বহিষ্কার, কেউ দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেউ হয়তো দুর্নীতির জন্য বহিষ্কার হয়েছে। এইভাবে মাত্র কিছু সংখ্যক সদস্য বাতিল হয়ে গেল, আর 403 জন সদস্য নিয়ে
এই গণপরিষদ গঠন করা হলো। তাহলে দেখো 469 জন কিন্তু আসলে ওই 70 সালের ভোটে নির্বাচিত হয়েছিলেন নির্বাচনের সময়। কিন্তু এখন এই স্বাধীনতার পর যখন গণপরিষদ অধ্যাদেশ জারি করা হলো গণপরিষদ গঠনের জন্য 72-এর মার্চের 23 তারিখ, তখন কিন্তু এই 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হলো। এই গণপরিষদের অধিবেশনটা বসলো এপ্রিলের 10 তারিখে। হ্যাঁ, আর 11 তারিখে সংবিধান প্রণয়নের জন্য খসড়া কমিটি গঠন, মানে খসড়া সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি করা হলো। সেই কমিটি প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, তখন আইনমন্ত্রী। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। এই কমিটি 19 এপ্রিল প্রথম বৈঠকে বসেন। বসে তারা আলাপ আলোচনা করেন। এইভাবে পরবর্তীতে 47টা বৈঠক তারা করেছেন এবং সময় ব্যয় করেছিলেন টোটাল প্রায় 300 ঘন্টা। এই যে এতদিন ধরে করে তার এই আলাপ আলোচনা বৈঠকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, শুধু তাই না, তারা বিভিন্ন দেশ সফর করেছেন, যেখানে সংসদীয় সরকার, যেমন ভারত, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় তারা সফর করে সেই সব দেশের সংবিধান পর্যালোচনা করেছেন। তারপরে বাইরের অনেক সংবিধান বিশেষজ্ঞ, অনেক যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই খসড়া সংবিধান কমিটি বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা সংবিধানের একটা খসড়া তৈরি করে। সেটা তারা শেষ করেন কবে? এই 72-এর অক্টোবরের 11 তারিখ। দেখেছ, অক্টোবরের 11 তারিখ। এটা প্রথম বৈঠকটা তারা করেছিল 19 এপ্রিল। আর এখন এই যে বিভিন্ন দেশ সফর করে বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে কমিটি, তারা যে সব বিভিন্ন সদস্যরা রয়েছেন, এই কমিটি নিজেদের মধ্যে বৈঠক করেছেন কত? 47টা বৈঠক। এরকম বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তারা শেষে যে মানে একদম সম্পূর্ণভাবে যে একটা খসড়া তৈরি করলেন, সেটা লাস্ট বৈঠকটা তারা করলেন 11 অক্টোবর, 72-এর 11 অক্টোবর। আর গণপরিষদের প্রথম অধিবেশনটা বসলো তো সেই 10 এপ্রিল। তারপরে 11 তারিখে এই সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। এবার দ্বিতীয় গণপরিষদের অধিবেশন বসছে এই 72-এর 12 অক্টোবর। হ্যাঁ, 72-এর 12 অক্টোবর। এই বসার পরে 12 তারিখে বসলো এবং 12 তারিখেই ডক্টর কামাল হোসেন এই খসড়া সংবিধানটা গণপরিষদে পেশ করলেন। এরপরে 19 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই সংবিধানের প্রথম পাঠ এবং পাঠ করার পর সেই সংবিধানটাকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা হলো। অর্থাৎ সংবিধানে কোনো জায়গায় হয়তো এই যে গণপরিষদের যারা সদস্যরা রয়েছেন তারা দেখছেন যে সংবিধানে এই জায়গাটা এই ত্রুটি, এটাকে সংশোধন করা দরকার, বা এই জায়গাটা একটু সংযোজন করা দরকার। এইভাবে নিজেরাই গণপরিষদ সদস্যরা তারা আলাপ আলোচনা করলেন প্রথম পাঠের 19 অক্টোবর থেকে কতর মধ্যে? 30 অক্টোবরের মধ্যে, 72 সালের কিন্তু। এরপরে 31 অক্টোবর কিন্তু দ্বিতীয় পাঠ হলো। 31 অক্টোবর থেকে 3 নভেম্বর দ্বিতীয় পাঠ, এবং সেটা নিয়ে আবার আলোচনা। মানে দেখো, প্রথম পাঠ হচ্ছে, তারপরে আলাপ আলোচনা করে সেটাকে আবার দ্বিতীয়বার পাঠ করা হচ্ছে। এবার দ্বিতীয় পাঠের পরেও এটা আলাপ আলোচনা সংশোধন করে তৃতীয় পাঠ করা হলো গণপরিষদে 4 অক্টোবর 1972-এর 4 অক্টোবর, সরি 4 নভেম্বর। 30 নভেম্বর তো দ্বিতীয়টা শেষ হলো। আমি আবার একটু ডেটগুলো বলে দিই, একটু সব কিছু কাছাকাছি তো উলটপালট হয়ে যাচ্ছে। প্রথম পাঠটা হলো 19 অক্টোবর থেকে আলাপ আলোচনা শেষ হলো 30 অক্টোবর। দ্বিতীয় পাঠ হলো 31 অক্টোবর এবং আলাপ আলোচনা শেষ হলো 3 অক্টোবর। আর তৃতীয় পাঠটাও করা হলো 4 অক্টোবর। এবার কিন্তু আর আলাপ আলোচনার জন্য আর কালক্ষেপণ না, 2 ঘন্টার মধ্যে খুব আনন্দ উল্লাসের মাধ্যমে এই তৃতীয় পাঠটা গৃহীত হলো, পাশ হয়ে গেল। তারপর গণপরিষদের সব সদস্যদের স্বাক্ষর টাক্ষর নিয়ে এই স্বাক্ষর শেষ হলো 15
ডিসেম্বর, আর 16 ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর 16 ডিসেম্বর 72-এর 16 ডিসেম্বর থেকে সংবিধানটা কার্যকর হলো। তাহলে দেখো কত মানে তাড়াতাড়ি আমরা একটা সংবিধান পেলাম না। প্রথম এটা কমিটি করা হলো 11 এপ্রিল, তারপর তারা বৈঠকে বসে কত 47টার মতো বৈঠক করে তারা একটা খসড়া তৈরি করলো, সেটা আবার গণপরিষদে পেশ করলো, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠের মাধ্যমে এটা গৃহীত হওয়ার পর সকল সদস্যের স্বাক্ষর হওয়ার পর, রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পর এটা কার্যকর হলো 1972-এর 16 ডিসেম্বর থেকে। অর্থাৎ ঠিক স্বাধীনতার 1 বছরের মাথায় আমরা আমাদের সংবিধানটা প্রণয়ন করতে সক্ষম হয়েছিলাম। তাহলে সংবিধানটা আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা তৈরি করতে পেরেছিলাম, তাই না? এখন এই যে সংবিধানটা তৈরি করা হলো, এর তো আবার কিছু প্রকৃতি আছে, বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো নিয়ে যতটুকু পারি একটু আলোচনা করি। প্রথমে দেখছি যে আমাদের সংবিধানটা কি লিখিত সংবিধান, তাই না? সংবিধান একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটি লিখিত সংবিধান, কারণ এতে একটি প্রস্তাবনা, 4টি তফসিল, 153টি অনুচ্ছেদ আছে, আর 82 পৃষ্ঠা বিশিষ্ট এই সংবিধানটা 111 ভাগে বিভক্ত। লিখিত থাকাটা ভালো, তাই না? সংবিধান যদি লিখিত থাকে তাহলে কিন্তু বোঝা যায় কার কোন দায়িত্ব, কোন বিভাগের কি কাজ, এটা স্পষ্টভাবে বোঝা যায়। তো এটাও কিন্তু আমাদের সংবিধানের একটা খুব ভালো বৈশিষ্ট্য যে সংবিধানটা লিখিত আকারে রয়েছে। তারপরে আমাদের একটা প্রস্তাবনা আছে, সংবিধানে আমাদের মূলনীতি আছে, তাই না? সেই মূলনীতি কি? 4টা মূলনীতি মনে আছে তোমাদের? হ্যাঁ, কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি করবে? তাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই মূলনীতিগুলো দ্বারা প্রভাবিত হয়ে তারা তাদের পরিকল্পনা প্রণয়ন করবে। তার মানে মূল সব কিছুর মাঝে কিন্তু আমাদের মূলনীতিটাই আমাদেরকে সব কিছুতে প্রভাবিত করছে। তাহলে আমাদের মূলনীতি কয়টি? 4টি। সংবিধানে 4টি মূলনীতি আছে। এরপর আমরা দেখছি আমাদের সংশোধন পদ্ধতি, কারণ আমরা জানি সংবিধান পদ্ধতি দুটো আছে সংশোধন, একটা সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। আমাদেরটার প্রকৃতি হচ্ছে দুষ্পরিবর্তনীয়, কারণ এটা পরিবর্তন করতে গেলে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন রয়েছে। তারপরে আমরা দেখছি এককেন্দ্রিক শাসন। আমি একটু আগে বলেছি সরকার এককেন্দ্রিক হয়, যুক্তরাষ্ট্রীয় হয়। যুক্তরাষ্ট্র থাকলে কি হয়? কেন্দ্রীয় সরকার থাকে, আবার প্রাদেশিক সরকার। কিন্তু আমাদের দেশের সংবিধান হচ্ছে এককেন্দ্রিক, এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের হাতে সকল শাসন ক্ষমতা ন্যস্ত রয়েছে। তারপর আমরা দেখি এক কক্ষ মানে আইনসভা। আমাদের আইনসভার নাম কি বলো তো? জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবন দেখো না তোমরা? এই জাতীয় সংসদ আমাদের আইনসভার নাম। আমরা জানি আইনসভারও কিন্তু আবার 2টো কক্ষ আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কিন্তু আমাদের দেশের এই জাতীয় সংসদ অর্থাৎ আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তারপরে আমরা দেখছি প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক, কারণ আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান এবং তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এখন এই যে সংসদীয় সরকার, এখানে আমরা কি করি? আমরা ভোট দিই কাকে? জাতীয় সংসদ সদস্যদের, আর জাতীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচিত। অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি এখন এই সরকার পদ্ধতিতে পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছে। তাহলে মূল ক্ষমতাটা কার? জনগণের হাতে। জনগণ দিচ্ছে, জাতীয় সংসদ সদস্যদের নির্বাচিত করছে, তারা করছে রাষ্ট্রদের। তাহলে মূল ক্ষমতাটাই হচ্ছে জনগণের হাতে। আমাদের বাংলাদেশ কিন্তু একটি প্রজাতন্ত্র। তারপরে আমরা দেখছি সংসদীয় সরকার। আমরা তো আগেই দেখেছি যে আমাদের বিপ্লবী সরকারটাকে তখন দেশ স্বাধীনতার পর কী করা হলো? সংসদীয় সরকার করা হলো। তো সংবিধানও কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলো সাংবিধানিকভাবে, এবং বলা হলো কি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দেশের শাসনভার পরিচালনা করবে। আর এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সকলেই ব্যক্তিগত যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়ী থাকবে। জাতীয় সংসদে যদি শাসন বিভাগ আস্থা হারায়, মন্ত্রিপরিষদ যদি আস্থা হারায় ফেলে, তাহলে কি হবে? পতন হয়ে যায়, তাই না? রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রীকেই নিয়োগ দিয়ে থাকেন, আর অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি কি করেন? প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সব কাজ করে থাকেন। এরপর আমরা দেখছি দলীয় শৃঙ্খলা,
অনেক সময় আমরা দেখি না যে এক দল থেকে নমিনেশন পেয়ে সংসদ সদস্য হওয়ার পর তারা দৌড় দিয়ে আরেক দলে ঢুকে যাচ্ছে। এতে কি হচ্ছে, দলীয় শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সংবিধানে বলা হলো যে যে দল থেকে নমিনেশন দিয়ে যে দলের সদস্য হিসেবে তারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবেন, এই নির্বাচনের পর তারা কোনো দল ত্যাগ করতে পারবে না। যদি কেউ এক দল থেকে আরেক দলে যায় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। শুধু তাই না, ওই সংসদের ভোট হয় না, যদি সরকার দল কোনো বিল উত্থাপন করে এবং ভোটের সময় সেই সরকার দলীয় সদস্য যদি বিপক্ষে ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। ঠিক তেমনি বিরোধী দলেরও যদি কোনো সদস্য বিরোধী দল থেকে কোনো বিল উত্থাপিত হয়, সংসদ যদি তার দলের বিপক্ষে সে ভোট দেয় তাহলে তার ভোট সদস্যপদ বাতিল হয়ে যাবে। তার মানে দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হয়। এটা কেন করা হয়েছিল? দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য, যাতে আজকে এই দল থেকে টিকিট পেয়ে নমিনেশন পেয়ে নির্বাচিত হলাম, কালকে সুযোগ পেয়ে কোনো প্রলোভন পেয়ে আমি আর এক দলে চলে গেলাম, তাহলে তো হবে না। হ্যাঁ, সেই জন্য দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য এই কঠোর আইনটা করা হয়েছে। সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর প্রাপ্ত সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এটাই হচ্ছে সর্বজনীন অধিকার। আমাদের সংবিধানের এটি একটি ভালো বৈশিষ্ট্য। তারপর আমরা দেখছি মালিকানার নীতি। সংবিধানে আমাদের 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। কি কি? রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি আর সমবায় মালিকানা। ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা আর সমবায় মালিকানা। জনগণের সার্বভৌমত্ব। আমরা দেখছি যে রাষ্ট্রপতি শাসিত সরকার হোক আর মন্ত্রিপরিষদ শাসিত, সব মূলটা কি? জনগণ, তাই না? রাষ্ট্রপতি এখন যে সংসদীয় সরকার রয়েছে, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, ভোট দিচ্ছে আমরা জাতীয় সংসদ সদস্যদেরকে। তারা যদি ঠিক মতো কাজ না করে তাহলে নেক্সট ইলেকশনে কি ভোট পাবে? জনগণে পাবে না। আবার শাসন বিভাগেও যদি তারা আইনসভায় তারা যদি অনাস্থা তাদের শাসন বিভাগে প্রমাণিত হয় তাহলে সরকারের পতন ঘটে যাবে। হ্যাঁ, আবার রাষ্ট্রপতিও নির্বাচিত করছে সংসদ সদস্যরা, কিন্তু তারা মূলত কাদের দ্বারা? জনগণ দ্বারা। অর্থাৎ জনগণ কিন্তু মূল শক্তি। এই জনগণের সার্বভৌমত্বই হচ্ছে আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য। এরপর আমরা দেখছি ন্যায়পাল। হ্যাঁ, ন্যায়পাল এটি একটি পদ, জাতীয় সংসদ কর্তৃক এই ন্যায়পাল নিয়োগ লাভ করে। 2/3 ভোটে তাকে অপসারণ করা যাবে, নাহলে যাবে না। ন্যায়পাল যিনি হবেন তিনি কিন্তু এই যে আমাদের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির মতো তিনি ক্ষমতা সম্পন্ন এবং তার মতোই তিনি মর্যাদা ভোগ করে থাকেন। তাহলে ন্যায়পালটা কি কি কাজ? বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ন্যায়পালের কাছে আনা হয়, ন্যায়পাল তার শুনবেন, সে অভিযোগগুলো শুনবেন এবং প্রয়োজনে দণ্ডাদেশও প্রদান করতে। অর্থাৎ বিচারিক একটা ক্ষমতা ন্যায়পালের রয়েছে, যে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি ন্যায়পালের কাছে করা হয়, ন্যায়পাল সেটা শুনবেন এবং প্রয়োজনে তিনি তাদেরকে শাস্তিও দিতে পারবেন। শুধু তাই না, প্রয়োজনে ন্যায়পাল যে কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে তার কাছে জবাবদিহি করতে বাধ্য করতে পারবে। তবে একটা মজার বিষয়, এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে ন্যায়পাল কেউ হিসেবে যোগদান করে, ন্যায়পাল পদটা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। শুধু সংবিধানে আমরা পড়েই যাচ্ছি যে ন্যায়পাল রয়েছে। এরপরে আসছি রাজধানী। সংবিধানে বলা হলো যে বাংলাদেশের রাজধানী কোথায় হবে? ঢাকায়, তাই না? ঢাকায়। তারপরে আমাদের জাতীয় সঙ্গীত কি? সেই রবীন্দ্রনাথের সে আমার সোনার বাংলা, এই গানটি প্রথম 10 লাইন। তারপরে বলা হলো আমাদের ভাষা, বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা। জাতীয় পতাকার কথা বলা হলো যে সবুজের মধ্যে লাল বৃত্ত, এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা। তারপরে আমাদের নাগরিকের পরিচয়, আমরা বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি নাগরিক, আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি নাগরিকের পরিচয়। এরপরে আমরা আসছি প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটাও এক ধরনের আদালত।
সাধারণ আদালতের বাইরে একটি আদালত। সরকারি কর্মকর্তা, যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিচারে মানে কার্যক্রমের এখতিয়ার এই প্রশাসনিক ট্রাইব্যুনালের রয়েছে। যেমন আমরা দেখলাম ওখানে কর্তৃপক্ষ, আর এখানে কর্মদেরকে এই প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচার করা যাবে, তারা দণ্ড প্রদান করতে পারবে। মৌলিক অধিকার, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নাগরিক হিসেবে আমাদের মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার মানে মূল অধিকার, বেঁচে থাকার অধিকার, তাই না? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো কি আমাদের মৌলিক অধিকার। এই আমাদের বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ রয়েছে, যেমন চলাফেরার অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ধর্মচর্চা, এগুলো সব আমাদের মৌলিক অধিকার। সংবিধানে এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সংবিধানে উল্লেখ থাকার জন্য এগুলো নিয়ে আর কোনো মানে বিতর্কর কোনো অবকাশ নেই। তাই আমাদের মৌলিক অধিকারগুলো সংবিধানে উল্লেখ রয়েছে। বিচার বিভাগ, বিচার বিভাগের কথাও সংবিধানে বলা হয়েছে যে আমাদের সর্বোচ্চ আদালত কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত? আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে সুপ্রিম গঠিত। আর জেলা পর্যায়ে জেলা আদালতের বিচার কাজ চলছে। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে। তো শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানের প্রকৃতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তোমরা বুঝতে পারলে সংবিধানটা আমরা কিভাবে পেলাম, এই ইতিহাসটাও আমরা জানতে পারলাম। আর সংবিধান সংশোধন পদ্ধতিও তোমরা শুনেছ যে আমাদের দুষ্পরিবর্তনের 2/3 ভোটের মাধ্যমে আমরা এটা করতে পারি। এখন একটু যদি বলি যে আমাদের সংবিধান কি উত্তম সংবিধান? উত্তম কাকে বলে? ভালো, তাই না? আমরা যদি সংবিধানের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে, সেইগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখব অধিকাংশ গুণাবলী, ভালো দিকগুলোই কিন্তু আমাদের সংবিধানে রয়েছে। যেমন আমাদের এটা লিখিত সংবিধান। লিখিত থাকলে কি হয়? ওই শাসক শাসিতের মধ্যে আর কোনো মানে মনোমালিন্য হওয়ার অবকাশ থাকে না। তারপরে সংশোধন পদ্ধতিটা যদি সুপরিবর্তনই হয় তাহলে শাসক গোষ্ঠী যখন তখন তাদের সুবিধার্থে এটাকে পরিবর্তন করতে পারে। যেহেতু আমাদের একটু দুষ্পরিবর্তনীয় ধরনের, কারণ 2/3 সদস্যের প্রয়োজন রয়েছে, তাহলে সহজে এটাকে পরিবর্তন করতে পারবে না। তো এটাও আমাদের জন্য একটি ভালো। তারপরে দেখো আমাদের প্রজাতন্ত্র, জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন রাষ্ট্রপ্রধান। তারপরে সংসদীয় সরকারটা কি? গণতান্ত্রিক, তাই না? জনগণের ইচ্ছার উপর নির্ভরশীল সরকার। তাহলে জনগণই হচ্ছে এখানে মূল চালিকা শক্তি। সর্বজনীন ভোটাধিকার, হ্যাঁ, দেখো নারী পুরুষ, ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু ভোট দিতে পারবে যদি তার বয়স 18 বছর হয়। তবে এক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে, যেমন দেউলিয়া, উন্মাদ, হ্যাঁ, তারপরে দেশদ্রোহী, এরকম যদি অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে, কিছু প্রমাণিত হয় আদালত কর্তৃক, তাহলে কিন্তু ঋণখেলাপি, তাহলে তারা কিন্তু এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সংবিধানে কিন্তু এই সার্বজনীন ভোটাধিকার রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। বিচার বিভাগেও আমরা দেখছি যে কি ইচ্ছা করলে সব পারা যায় না। রাষ্ট্রপ্রধান শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, আর অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিচ্ছেন। তারপর ন্যায়পাল, এটা যদি সৃষ্টি করা যায় তাহলে তো খুব ভালো, তাই না? এখনও যেহেতু আমরা পারিনি, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ হবে হয়তো আমাদের। তো ন্যায়পালটা একটা ভালো একটা বৈশিষ্ট্য। প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটাও একটা ভালো বৈশিষ্ট্য, তাই না? মানে বিচারের ক্ষেত্রে। তারপরে আমরা দেখছি দলীয় শৃঙ্খলা, এটা কিন্তু খুব ভালো একটি বৈশিষ্ট্য, যে দলের সদস্যরা নির্বাচিত হওয়ার পর আজকে এই দল কালকে ওই দল, এই যে ছুটাছুটি, মানে খালি সুযোগ সন্ধানের ইয়েতে থাকবে তারা, সেরকম কিন্তু করার কোনো রাস্তা নেই, পথ নেই। সেজন্য এটি একটি ভালো বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখছি যে মোটামুটি সংবিধানের যে ভালো গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আমাদের সংবিধানের মধ্যে দেখতে পাচ্ছি। অতএব আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক
আলাপ আলোচনা করা হলো তোমাদের সাথে। আমি শেষ করার আগে তোমাদের একটি কথা আবার একটু মনে করিয়ে দিই যে সেকেন্ড পেপারটা কিন্তু মাঝে মাঝে পড়বে। একেবারে ছেড়ে দিও না, ভুলে যাবা। আর খুব সংক্ষিপ্ত সিলেবাস তো, দেখো প্রথম অধ্যায় মাত্র কয়েকটা বিষয়, পুরো প্রথম অধ্যায় কত বড় হচ্ছে না সিলেবাসে, কিন্তু তোমাদের জন্য কত সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। কাজে খুব ভালো করে পড়বে। দ্বিতীয় অধ্যায় তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সব কিছু, কাজে এটা খুব ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায়ও তো খুব মজা, মাত্র কয়েকজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছেন, এগুলো একটু পড়ো। আর চতুর্থ অধ্যায় তো বলেই দিলাম সংবিধান। সংবিধানে আরও যে বিষয়গুলো রয়েছে ক্লাসে সব তো বলতে পারলাম না, তো তোমরা একটু ভালো করে পড়ে নাও। এরপরে কি পঞ্চম অধ্যায়, সেখানে তো আমরা জানি দুর্নীতি, খাদ্য ভেজাল, ইফটিজিং, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, জলবায়ু, এইডস রোগ, এগুলো নিয়ে আলাপ আলোচনা। তো ওগুলো তো তোমরা পড়েছো অনেকবার, আবারও দেখো যাতে আর কোনো সমস্যা না হয়। যখনই পরীক্ষার ঘোষণা দিক না কেন আমরা যেন সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারি। সিলেবাস তো আমাদের অনেকবার শেষ হয়ে গেছে, তাই না? তোমরা লক্ষ্মীর মতো একটু পড়াশোনা করো। হ্যাঁ, প্রথম অধ্যায় তো চলছেই ক্লাস তোমাদের, এর মাঝে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকেও একটু লেখাপড়াটা করে যে। তো শিক্ষার্থী বিন্দুরা, সবশেষে আবারও আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা দ্রুত এই ঊর্ধ্বগতি থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমরা যেন তাড়াতাড়ি শ্রেণীকক্ষে চলে আসতে পারি, একসাথে হতে পারি, তাই না? তা তোমাদের সবাইকে আবার বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ছাড়া উপায় নেই। সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঘন ঘন হাত ধোবে, মাস্ক ব্যবহার করবে। শুধু তাই না, অন্যদেরকেও মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহিত করবে। আর প্রয়োজন ছাড়া তোমরা কেউ ঘরের বাইরে যেও না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।